বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ। বিষয়টা একটু খেয়াল করি। তো আমরা যদি একটা বক্ররেখার দাগাই, খেয়াল করো তো, যে কোনো একটা বক্ররেখা যদি দাগাই, হ্যাঁ, এই ভাগে করে দাগালাম একটা রেখা, যে কোনো একটা বক্ররেখা দাগালাম আমরা, বাঁকা রেখা। তো একটু খেয়াল করি যে কোনো বিন্দুতে হুম ঢালের পরিমাণটা কিন্তু একরকম না। দেখো তুমি, যে কোনো বিন্দুতে ঢালের পরিমাণ একই রকম না। প্রত্যেকটা বিন্দু যদি আমরা একটু দাগিয়ে নিই, কয়েকটা বিন্দু, দেখো যেহেতু রেখাটা বাঁকা, বক্ররেখা, আমরা যদি এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে লাইন টানি, প্রত্যেকটা বিন্দুতে একটু খেয়াল করে দেখো কোণের পরিমাণগুলা ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা বিন্দুতে কোণের পরিমাণগুলা একেবারেই ভিন্ন ভিন্ন, যেটা এটা বক্ররেখা, ঠিক আছে? তো কোণের পরিমাণ যেহেতু ভিন্ন ভিন্ন, সেহেতু ঢালের পরিমাণও ভিন্ন ভিন্ন। কারণ আমাদের জানা আছে এক্স অক্ষে ধনাত্মক দিক কিন্তু সব জায়গায় দাগিয়েছি। দেখলেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে কোণের মানগুলা, যে কোণগুলো আমরা পাচ্ছি, যে পয়েন্টগুলা নিয়েছি, অনেকগুলা পয়েন্ট আমরা নিয়েছি, কোনো বিন্দুতেই কোণের পরিমাণটা কিন্তু সেম সেম না, ভিন্ন ভিন্ন। তাহলে আমরা বলতে পারি না, থিটার মান যেহেতু ভিন্ন ভিন্ন, ঢাল এম ইজিক্যাল টু আমাদের সূত্র হচ্ছে ট্যান থিটা। সুতরাং আমরা বলতে পারছি যে প্রত্যেকটা যে বিন্দুগুলো দাগিয়েছি বক্ররেখার, সেই বিন্দুগুলোতে ঢালের মানও কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা যে সরল রেখার ঢাল যখন আমরা বের করেছিলাম, হ্যাঁ, সরল রেখার ঢালটা কিন্তু যখন আমরা বের করেছিলাম, দেখেছিলাম যে যদি আমাকে দাগায় নি সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ঢালের পরিমাণ সেম সেম। আমি যদি দেখাই তোমাদের, তুমি অনেকগুলা বিন্দু যদি আমরা এখানে নিই এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে, ঠিক আছে, এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যদি আমরা আহ অনেকগুলা বিন্দু নিই, একটু খেয়াল করে দেখো কোনো বিন্দুতেই কিন্তু কোণের পরিমাণ ভিন্ন ভিন্ন না। প্রত্যেকটা বিন্দুতে কিন্তু কোণের পরিমাণ কিন্তু সেম সেম। দেখো, একদম ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণ কিন্তু সেম সেম হবে, যেহেতু কোণ এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে সেম সেম কোণ উৎপন্ন করে। এখানে কিন্তু সেরকম ঘটনাটা ঘটছে না। এখন তাহলে আমার ডিফারেন্টটা কোথায়? আমরা সরল রেখার উপরে যে কোনো দুইটা বিন্দু পাইলেই কিন্তু আমরা ওই ঢাল বের করতে পারতাম। কোটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। কিন্তু আমরা যখন বক্ররেখার উপর যে কোনো দুইটা বিন্দু পাইলে ওই দুইটা বিন্দুর ঢাল কিন্তু একই রকম যেহেতু হবে না, সেহেতু বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ঢাল ভিন্ন ভিন্ন হচ্ছে। আমরা কি করতে পারি? আমাদের এখানে কিন্তু উল্লেখ করার দরকার নাই যে এই বিন্দুতে ঢাল কত, ওই বিন্দুতে ঢাল কত, ওই বিন্দুতে ঢাল কত। সরলরেখার ক্ষেত্রে উল্লেখ করার কোনোই দরকার নেই, কারণ প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণ কিন্তু সেম সেম। এটা সরলরেখা আর বক্ররেখা। বক্ররেখার ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা পয়েন্টে ঢালের পরিমাণ ভিন্ন ভিন্ন। তাহলে আমাদের কি লাগবে? আমাদের যে বিন্দুতে ঢাল বের করতে বলবে, সেই বিন্দুটা কিন্তু আমাকে উল্লেখ করে অবশ্যই বলতে হবে বক্ররেখার ক্ষেত্রে। সরল রেখার ক্ষেত্রে কিন্তু ওই বিন্দুটা কিন্তু উল্লেখ করার কোনোই দরকার নাই, কারণ প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণটা সেম সেম। এটুকু আমরা শিখলাম। ওকে, তো আমরা এখন বললাম যে বক্ররেখার যে বিন্দুতে ঢাল বের করতে বলবে, সেই বিন্দুটা অবশ্যই উল্লেখ করে আমাকে বলতেই হবে, ঠিক আছে? এটুকু আমরা শিখলাম, কারণ আমার প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণটা ভিন্ন ভিন্ন। এবার আসো স্পর্শক। আমি একটু সংক্ষেপে যাচ্ছি, স্পর্শকের সমীকরণগুলো বের করব। তো স্পর্শকের সমীকরণ বের করা খুবই সহজ ব্যাপার। তো বিন্দু লাগবে আমার। আমাদের জানা আছে যে একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত। খেয়াল করো, একটি, শিখাইছি এটা, বলেছিলাম যে খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র এটা। একটি নির্দিষ্ট বিন্দুগামী, হ্যাঁ, আজকে কিচ্ছু মুখস্থ করতে হবে না আশা রাখছি। যা আগে পড়েছো সেটা দিয়ে কনফার্ম আমরা কভার করে ফেলবো এই চ্যাপ্টারটা, এবং খুবই সহজে কভার করে ফেলবো, সময়ও লাগবে না আমাদের, ঠিক আছে? কোনো অঙ্কই আটকাবে না, একটা অঙ্ক আটকাবে না। একটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ কি? সেই বিন্দুটার নাম যদি তুমি দাও হচ্ছে x1 y1, তাহলে আমরা জানি
যে একটা নির্দিষ্ট বিন্দুগামী যদি সরলরেখা সমীকরণটা বের করতে হয়, হ্যাঁ, তাহলে আমাদের ঢাল লাগবে। কি জানি আমরা, y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x বিয়োগ x1, এটা জানা আছে। একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হলে আমাদের ঢাল লাগবে। আমরা আরো জানি ঢাল মানে হচ্ছে ট্যান থিটা, এবং আরো জানি ঢাল মানে হচ্ছে dy dx, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। খেয়াল করে দেখো, যদি আমরা দুইটা বিন্দুর ঢাল নির্ণয় করেছি, তখন আমরা বারবার বলেছি, এটা নিয়ে আর অতিরিক্ত কথা আর বলার দরকার নেই আমার মনে হয়। ঢাল মানে হচ্ছে পরিবর্তনের হার নির্ণয় করে, কার সাপেক্ষে? কার? স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের। সাধারণত ঢালটা দেওয়া হয়, স্বাধীন চলককে আমরা x দ্বারা প্রকাশ করি, আর অধীন চলককে প্রকাশ করি y দ্বারা। তাই আমরা বলি যে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। দেখো তো, dy dx, এটা কি হলো? dy dx হলো x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, y এর পরিবর্তনের হার, ঠিক আছে? dy dx পরিবর্তনের হার। তো এটাকে আমরা কি বলি? ঢাল। ঢাল মানে কি? পরিবর্তনের হারই বুঝে ঢাল। তো x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হারকে আবার ঢাল দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ অর্থাৎ m is equal to dy dx আকারে প্রকাশ করা যায়। আমরা এটা একেবারে ভেক্টর চ্যাপ্টার থেকে শিখে আসতেছি, এবং এটা ডিটেইলস পড়াইছি বারবার, ঠিক আছে? তো ওই তো ঢাল ঢাল আমরা dy dx এর সঙ্গে প্রকাশ করতে পারি। স্পেশালিটি আমি কিন্তু ব্যাখ্যা করেছি। স্পেশালিটি হচ্ছে এই dy dx টা অতি ক্ষুদ্র পরিবর্তনের হার বের করতে পারে, যেটা আমাদের সাধারণ বীজগণিত কিন্তু পারে না। অতি ক্ষুদ্র পরিবর্তনের হার বের করা মানে একেবারেই কাছাকাছি লিমিট x টেন্ডস টু 0, del y ভাগ del x, লিমিট del x টেন্ডস টু 0, del y ভাগ del, এটা কিন্তু অন্যরা পারে না, এই জন্য এটা স্পেশাল। তো এখানে তো তাই ঘটছে, ঘটনা দেখো এখন এই খেয়াল করবো। এখন মনে করো এই বিন্দুতে আমি একটা স্পর্শক দাগাতে চাচ্ছি, ওই বিন্দুতে স্পর্শক দাগাতে চাচ্ছি। তো খেয়াল করে দেখো, স্পর্শক কিন্তু আর কিছুই না, জাস্ট একটা সরলরেখা, জাস্ট একটা সরলরেখা। যে সরলরেখা দেখালাম, এই যে সরলরেখাটা ওই বিন্দুতে স্পর্শ করে গেছে, যে বিন্দুতে আমি স্পর্শক দাগাতে চাচ্ছি, তাহলে স্পর্শকের সংজ্ঞাটা কি? যে বিন্দুতে স্পর্শক দাগাতে চাচ্ছি সেই বিন্দুতে ওই সরলরেখাটা স্পর্শ করে গেছে, এটাকেই আমরা বলতেছি হচ্ছে স্পর্শক। খেয়াল করে দেখো, এই যে বিন্দু নিয়েছি সেটার নাম দিলাম মনে করো পি অফ x1, y1 বিন্দু, p1, তাহলে x1, y1 বিন্দু। তো আমরা আগে বলেছি যে বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করতে চাই সেই বিন্দু লাগবে বক্ররেখার ক্ষেত্রে। সেই বিন্দু, এটা একটা বক্ররেখা, লিখলাম বক্ররেখা, হ্যাঁ, বক্ররেখা। ওকে, যেমন y ইজ ইকুয়াল টু x স্কয়ার, এটা একটা বক্ররেখার সমীকরণ, ফাংশন আর কি। তো এখন এই বিন্দুতে যে সমীকরণটা বের করতে চাই, সেই বিন্দুর সমীকরণটাতে বের করে ফেলছি অলরেডি। একটা নির্দিষ্ট বিন্দুগামী এই সরল রেখার সমীকরণ বের করলে তো আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে যাব, তাই না? এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ মানে কি? এই সরল রেখার সমীকরণ। সরল, তাহলে স্পর্শক মানে কি? স্পর্শক আর কিছুই না, একটা সরল রেখা জাস্ট। যে সরল রেখাটা ওই বক্ররেখাকে যে বিন্দুতে আমি স্পর্শক আঁকাতে চাচ্ছি ওই বিন্দুতে স্পর্শ করে যাবে, জাস্ট স্পর্শ করে যাবে, ভেতরে কিন্তু প্রবেশ করবে না, জাস্ট স্পর্শ করে যাবে, জাস্ট স্পর্শ করে যাবে। তাহলে আমি এখন এটাকে এইভাবে লিখতে পারি না, y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু dy dx ইন্টু x বিয়োগ x1 হয়ে গেল। এবং এইটা, এই যেটা আমরা পড়ছি এখন, এটা সরল রেখা, কি বলে, বৃত্ত, সরল রেখা তো লাগবে না আমাদের, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, সকল ক্ষেত্রে তুমি এই ফর্মুলা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু dy dx ইন্টু x বিয়োগ x1। যে বক্ররেখার স্পর্শক বের করতে বলবে, যে বিন্দুতে বের করতে বলবে, সেই বিন্দুতে আমরা ঢাল বের করব, তাহলে কাজ হয়ে যাবে। সেই বিন্দুতে আমরা ঢাল বের করব। আর আমাদের সূত্র জানা আছে, বিন্দু জানা আছে x1 y1, বিন্দু না জানা থাকলে আমি অবশ্যই স্পর্শকের সমীকরণ আমরা বের করতে পারবো না, কারণ আমাদের বক্ররেখার ক্ষেত্রে অবশ্যই ওই বিন্দুটা অবশ্যই দরকার। দেখো তো, আমি যদি আর একটা স্পর্শক দাগাই, এখানে দাগালাম, এই যে লাল কালি দিলাম, এই বিন্দুতে স্পর্শক আর এই বিন্দু স্পর্শক কিন্তু এক না। এই বিন্দুতে যদি স্পর্শক দাগায়, দেখো তো, খেয়াল করে যে এরকম হবে, খেয়াল করে দেখো, এই যে এরকম হবে। তাহলে এই বিন্দু স্পর্শক আর এই বিন্দু স্পর্শক এক না, এক না। তাহলে এই সরলরেখা আর এই সরলরেখার সমীকরণ অবশ্যই এক না। এই যে এই বিন্দু স্পর্শক দাগাতে চাইছি, দেখো এই বিন্দুতে যখন আমরা স্পর্শক দাগাচ্ছি, খেয়াল করে দেখো, সেই স্পর্শকটা কিন্তু অন্যরকম একটা স্পর্শক, অন্যরকম একটা সরলরেখা।
তাই পয়েন্ট টু পয়েন্ট স্পর্শকের সমীকরণটা কিন্তু ভ্যারি করবে, যার জন্য আমার পয়েন্ট অবশ্যই লাগবে। ওকে, আমরা শিখে ফেললাম স্পর্শকের সমীকরণ। আমাদের কোনো আলাদা করে কোনো কিছু মুখস্থ করতে হয় নাই, আলাদা করে কোনো কিছু খাটনি করতে হয় নাই। ওকে, এটা গেল। এবার আরো একটা জিনিস শিখে ফেলবো, অবিলম্বের সমীকরণ। খুবই সিম্পল, মুখস্থ করতে চাচ্ছি না, এই সমীকরণ আমার অলরেডি মুখস্থ করা আছে, ওটাকেই আমি কাজে লাগালাম। এম এর জায়গায় খালি ডিওয়াই ডিএক্স বসাইছি, এম ডিওয়াই ডিএক্স মানেই ঢাল, ঢাল মানেই ডিওয়াই ডিএক্স। এবার অবিলম্বের সমীকরণ বের করতে চাইবো। প্রথমে জানি আমরা অবিলম্ব বিষয়টা আসলে কি। অভিলম্ব, তো অবিলম্বের সমীকরণটা যদি বের করতে চাই, খেয়াল করে দেখো, আমি আরো একবার দাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে বক্ররেখা দাগালাম, এখানে একটা স্পর্শকও দাগালাম, এই যে স্পর্শক দাগালাম, এখানে একটা স্পর্শক দাগালাম, ঠিক আছে। যে বিন্দুতে আমরা স্পর্শকটা দাগাচ্ছি, স্পর্শক মানে কিন্তু সরলরেখা, জাস্ট সরলরেখা। এই যে এই বিন্দুতে স্পর্শক, নাম কি, x1, y1, নাম দাও একটা, পি নাম দিলাম। পি বিন্দুতে, এই বক্ররেখার পি বিন্দুতে আমরা স্পর্শক দাগাইছি, এটা একটা বক্ররেখা, এটা y = x² টাইপের রেখা। যাই হোক, যা হয় হোক। এখন অবিলম্বটা হচ্ছে যে বিন্দুতে তুমি স্পর্শকটা দাগিয়েছো, ওই স্পর্শকের উপর লম্ব করলেই আমি অবিলম্ব। এই যে লম্ব দাগালাম, এই যে এই লম্বটা হইলো কিনা জানি না, এটাই অবিলম্ব, এইটাই হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। তার মানে স্পর্শকের সমীকরণ, এটা স্পর্শকটা আমি লিখে নিই। আমি বেসিকটা পড়াচ্ছি, যেখানে বেসিক পড়ানোর জায়গা সেখানে বেসিকটা অবশ্যই পড়াচ্ছি, কারণ বেসিকটা পড়ালে আমাদের আরো অঙ্ক করতে আটকাবে না। আসলে যে কোনো অঙ্ক দিলে আমরা আশা রাখি পারবো, যে কোনো অঙ্ক দিলে। এবং এটা এখানে ইম্পর্টেন্ট কিছু প্রবলেম আছে কিন্তু। পি বিন্দুতে দেখো স্পর্শকের উপর লম্ব টেনে ফেলেছি, এটাই অবিলম্ব, ঠিক আছে। যে বিন্দুতে আমরা স্পর্শক দাগিয়েছি বক্ররেখার, ওই বিন্দুতে স্পর্শকের সাথে যেটা অবিলম্ব, সেটাকে আমরা বলি হচ্ছে অবিলম্ব। স্পর্শকের সঙ্গে যেটা লম্ব সেটাকে আমরা বলছি অবিলম্ব বা নরমাল। এটার নাম কি? এটার নাম দেখো তো, আমি যদি লিখে নিই y - y1 m ইন্টু x বিয়োগ x1, এই সরলরেখার সমীকরণ, স্পর্শকের সমীকরণ। এখন আমরা এমন একটা সমীকরণ বের করতে চাচ্ছি, এই স্পর্শকের লম্ব, তার মানে কি, এই সরলরেখার ঢাল যেটা, আর এই সরলরেখার ঢালের মধ্যবর্তী গুণফল -1 হইতে হবে। দেখো তো, আমি যদি বলি তাহলে স্পর্শকের সমীকরণের ঢাল, স্পর্শকের ঢাল আমি এখানে ধরেছি কত, m বা ডিওয়াই ডিএক্স, দুটো লিখলাম, বা ডিওয়াই ডিএক্স। তাহলে এই অভিলম্বের ঢাল কত হবে? সবাই আমরা জানি যে অভিলম্বের ঢাল বের করার নিয়ম হচ্ছে, সরলরেখা শিখেছি কিন্তু সুন্দর করে, বেসিক ক্লাসে কিন্তু এখনো বলা আছে যে একটা সরলরেখার ঢাল যদি আমার জানা থাকে, সেইটাকে আমরা উল্টায় দেবো এবং একটা নেগেটিভ চিহ্ন নেব। অবিলম্বের ঢাল তাহলে কত হবে, আগে একটা মাইনাস চিহ্ন নিব, মাইনাস চিহ্ন নেব না, মানে চিহ্নটা পরিবর্তন করবে, এখানে পজিটিভ, এম পজিটিভ আছে, নেগেটিভ নিলাম, আর এটাকে উল্টা দিলে কি হবে, 1/m। আমি যদি ডিওয়াই ডিএক্স দিয়ে লিখি, তাহলে কি লিখতে হবে, -1/dydx। এই যে একই কথা। তাহলে এখন আমরা যে অবিলম্বের সমীকরণ বের করতে চাই, ওই বিন্দুতেই খালি ঢালের জায়গায় -1/m বসালেই হয়ে যাবে। আমরা বইতে যেভাবে আছে সেভাবে মুখস্থ করতে চাচ্ছি না, আমরা এইভাবেই মুখস্থ করতে চাচ্ছি। বইতে একটু সাজায় গুজায় লেখা আছে, ওইটা আমাদের একটু কষ্ট হয়ে যাবে, তাই আমরা এটা সহজ। দেখো তো, আমি অবিলম্বের সমীকরণটা লিখতে চাচ্ছি, অবিলম্বের সমীকরণ। তো এখন খেয়াল করো, আগেরটাই লিখবো, y বিয়োগ y1, ঢালের জায়গায় শুধুমাত্র -1/m লিখবো, x বিয়োগ x1। এটা আমাদের সহজ হয়ে গেল, যেখানে আমাদের m ছিল সেখানে আমাদের -1/m হয়েছে। তো এইভাবে লিখতে পারি, y বিয়োগ y1 -1/m, মানে কি, ডিওয়াই ডিএক্স ইন্টু x বিয়োগ x1। এখানে গুণ করে আড়াআড়ি করে সাজানো গোছানোর কোনো দরকার নেই, তাহলে অতিরিক্ত তোমাকে খাটনি করে ওই সূত্রটা আবার মুখস্থ করতে হবে, দরকার নাই। আমরা এটা আগে লিখে নিব, লিখে নিয়ে আমার মান বসালেই আমাদের সিম্পলিফাই করে দিব বামে ডানে, তাহলে আমাদের হচ্ছে অবিলম্বের সমীকরণটা বের হয়ে যাবে। স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করা আমরা শিখে গেলাম। যে বক্ররেখার অবিলম্বের বা স্পর্শকের সমীকরণ বের করতে হবে, সেটার আগে ডিওয়াই ডিএক্স টা বের করে ফেলবো আমরা। তারপর আমরা স্পর্শকের সমীকরণ বের করলে আমরা এটা লিখবো, y বিয়োগ y1 m ইন্টু x বিয়োগ x1। আর আমরা যদি অবিলম্বের সমীকরণ বের করতে হয় ওই বিন্দুতে, তাহলে ওই বিন্দুতে আমরা y বিয়োগ y1 m এর জায়গায় খালি 1/m মাইনাস দিব, ঢালকে আমরা মাইনাস দিয়ে উল্টায় দিব। ওকে,
এইটা গেল আমাদের স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। সময় নিয়ে পড়ালাম, কিন্তু ভুলে যেও না, আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা। এবার আমরা দু একটা শর্ত নিয়ে আলোচনা করি, এবং এইটা যে শর্তগুলো এখন আলোচনা করব সেগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, আমি একটু শিখাই দিচ্ছি। স্পর্শক 1 নাম্বার, দেখো 1 নাম্বার শর্ত। দেখো আমি দাগাবো, তারপর তোমাকে বলছি, দাগাচ্ছি তারপর বলছি। এক্স অক্ষ ওয়াই অক্ষ দাগাতে মনে হয় কারো সমস্যা হওয়ার কথা না। এবার একটা স্পর্শক দাগাই, যে এরকম দাগালাম, এটা একটা মনে করো একটা বক্ররেখা, y = f of x, একটা মনে করো বক্ররেখা। এই যে দেখো তো আমি স্পর্শক দাগাবো, খেয়াল করো তো, এটা কিন্তু স্পর্শক হয়েছে, ওই যে একটা বিন্দুতে স্পর্শক হয়েছে। দেখো তো এই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয়েছে কি হয় না? হ্যাঁ হয়েছে। খেয়াল করো তো, এই যে এক্স অক্ষের সমান্তরাল যদি হতে হয় স্পর্শক, হ্যাঁ, তাহলে কিন্তু এই রেখার ঢালটা কিন্তু শূন্য হতে হবে। কেন? কারণ এক্স অক্ষের ঢাল শূন্য, এক্স অক্ষের সঙ্গে এক্স অক্ষ কত কোণ উৎপন্ন করে? 0। এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত? শূন্য। কেন? কারণ এক্স অক্ষের সমান্তরাল রেখা এক্স অক্ষের দিকে কত কোণ উৎপন্ন করছে? 0 কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা কি লিখতে পারি? dy dx = হচ্ছে 0, ঢাল 0। কারণ m = কত? tan 0 ডিগ্রি = 0। তার মানে dy dx = 0। তাহলে আমাদের শর্ত কি হলো? এক্স অক্ষের সমান্তরাল রেখার স্পর্শকগুলি যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, দেখো আমি লিখে নিচ্ছি, স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে কি হবে? দেখো আমি দেখে দেখে দাগালাম, কিন্তু আমি কিন্তু কষ্ট করে মুখস্থ করতেছি, বিষয়টা এরকম না, মুখস্থ করতে চাই না। এই জন্যই কিন্তু আমরা থিওরিটা স্টাডি করছি সুন্দর করে, মুখস্থ করতে চাই না। আমার এটা মনে রাখারই দরকার নেই, এমনি মনে থাকবে, এমনি মনে থাকবে। এটা তো আমি জানি যে এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল 0, তার মানে স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে আমরা শর্ত দিব হচ্ছে dy dx = 0, dy dx = 0 আমরা বলতে পারলাম। এবার দেখো তো স্পর্শকগুলা, এই কথাটাকে আমরা কি বলতে পারি না যে এই যে স্পর্শকটা দাগাইছি এক্স অক্ষের, বুঝলাম সমান্তরাল, ওয়াই অক্ষের উপর লম্ব বলতে পারি না? হ্যাঁ বলতে পারি, অবলিক দিয়ে লিখলাম, তাহলে স্পর্শকগুলি ওয়াই অক্ষের লম্ব। দেখো এই জিনিসগুলো কিন্তু মুখস্থ বিদ্যা খাটবে না বা মনে থাকবে না, কষ্ট হয়ে যাবে। তা আমরা কি করব? সমান্তরাল কার সমান্তরাল বললো, কার উপর লম্ব রেখা বললো, আমরা একটু 3টা টান দিয়ে নিব, যে 1 2, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর টান দিব একটা। যদি এক্স অক্ষের সমান্তরাল বলে এক্স অক্ষের সাথে সমান্তরাল করে রেখা দাগাবো, যদি ওয়াই অক্ষের সমান্তরাল বলে তাহলে ওয়াই অক্ষের সঙ্গে দাগাবো, ওয়াই অক্ষের সঙ্গে লম্ব বললে ওয়াই অক্ষের উপর লম্ব দাগাবো। দাগা দেখবো আসলে ঘটনাটা কি। এক পলক দেখলেই কিন্তু আমি কন্ডিশনটা আয়ত্ত করে আনতে পারবো, এক পলক দেখলে আমি বলতে পারবো স্পর্শকগুলি ওয়াই অক্ষের উপর লম্ব। দেখো তো একই কথাই, কিন্তু এক্স অক্ষের উপর যেটা সমান্তরাল সেটাই ওয়াই অক্ষের উপর লম্ব। তাহলে আমরা কি লিখতে পারতেছি? dy dx = 0 হয়ে গেল একটা শর্ত, এবং এটা চিত্র দাগালে হয়ে যাবে। এই যে যে কথা, ওয়াই অক্ষের উপর লম্ব এক্স অক্ষের উপর সমান্তরাল, উল্টাপাল্টা হতে পারে, আমি কি করব? এই যে টানবো, টানে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখে এই যে টান দিব একটা, টান দিলেই বুঝতে পারবো হ্যাঁ এটা এক্স অক্ষের সমান্তরাল, dy dx কত? 0, কারণ ঢাল হচ্ছে 0। ওকে, আমাদের খাটনি করার কোনো দরকার নেই। যেখানে আমার খাটনি করার দরকার নেই সেখানে আমি ব্রেনের উপর প্রেসার দিতে যাব কেন? আমার ব্রেনকে ফাঁকা রাখবো, অন্যগুলো তো কিছু জায়গা তো আমাকে মুখস্থ রাখতেই হবে, সেগুলোর জন্য প্রিপেয়ার করে রাখবো। ওকে, এবার দেখো 2 নম্বর শর্ত হচ্ছে স্পর্শকগুলি ওয়াই অক্ষের সমান্তরাল, স্পর্শকগুলি ওয়াই অক্ষের সমান্তরাল। স্পর্শক মানে কিন্তু সমীকরণ, সরল রেখা, স্পর্শক বলে বেসিক্যালি আর কিছু না, জাস্ট তুমি স্পর্শক মানে সরল রেখা। স্পর্শকগুলি স্পর্শকগুলি ওয়াই অক্ষের সমান্তরাল, দাগায় ফেলো তো 3টা টান, 1 2, এক্স অক্ষ ওয়াই অক্ষ দাগালাম, ওয়াই অক্ষের সমান্তরাল, যে ওয়াই অক্ষের সমান্তরাল দাগালাম। তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে tan 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ 0, তার ঢাল কত? tan 90। তো আমরা জানি tan 90 এর মান হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো শর্তটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় স্পর্শকগুলা, দেখো এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে আমরা বলবো ঢাল = ইনফিনিটি বা dy dx = ইনফিনিটি। তারপর আমরা ক্যালকুলেশন করব শর্ত দিলে, ঠিক আছে? এটাকে অবলিক দিয়ে লিখতে পারি আমরা যে স্পর্শকগুলি এক্স অক্ষের সাথে লম্ব, স্পর্শকগুলি স্পর্শকগুলি এক্স অক্ষের সাথে লম্ব।
এক্স অক্ষের সাথে লম্ব। ওকে, 2 নম্বর শর্ত চলে গেল। 3 নম্বর শর্ত দেখো, আমার শর্ত কি এখানে dy dx ইকুয়াল ইনফিনিটি, আর ইনফিনিটি সমান সমান 1/0 লিখবো। 3 নম্বর শর্ত হচ্ছে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। দেখো খেয়াল করো দাগাই, ঠিক আছে? সমান সমান কোণ মানে কি, 90 ডিগ্রি থেকে অর্ধেক করো 45 ডিগ্রি। অক্ষদ্বয়ের সাথে এই যে খেয়াল করো, এই এটা 45 ডিগ্রি না, এটাই যে চলে গেল, মনে করো যে এই যে এটা মনে করো কোনোভাবে এই যে এটা স্পর্শক, এই যে এটা স্পর্শক, ঠিক আছে? এই বিন্দু স্পর্শক দাগাইছি। আচ্ছা এটা একটু স্পর্শকটা দাগায় নি, এই যে স্পর্শক, এই যে স্পর্শক, হ্যাঁ এটা এটা বক্ররেখা y = f of x, একটা বক্ররেখা, ঠিক আছে? এই যে y = f of x, এটা 45 ডিগ্রি, তাহলে এখানে ঢাল কত, tan 45 ডিগ্রি = 1, এটা হচ্ছে ঢাল m = আবার এটা কি এরকম হতে পারে না, এদিক দিয়ে তো 45 ডিগ্রি হতে পারে, সমান সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? বিভিন্ন ভাবেই তো হতে পারে, বিভিন্ন ভাবেই তো হতে পারে সমান সমান কোণ। খেয়াল করো, এই যে খেয়াল করো, অক্ষদ্বয়ের সাথে সমান, এদিকে তো হতে পারে, এদিকে হতে পারে না, অবশ্যই হতে পারে। আমি আরেকটা যদি এখানে বক্ররেখা দাগাই, এই যে বক্ররেখা দাগালাম, বক্ররেখা যদি এরকম হয় y = f of x, খেয়াল করে দেখো এখানে স্পর্শক দেখা, দেখো তো এদিকেও 45 ডিগ্রি, এদিকেও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এখানেও তো সমান সমান কোণ উৎপন্ন করে, তাই না? আগে যেমন সমান সমান কোণ উৎপন্ন করেছিল, ঢাল হচ্ছে 45 সমান। এবার দেখো তো এইটা, এই স্পর্শকটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে বলা দেখে, 135। দেখো এইটা 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, আমি কিন্তু যে সরলরেখা ঢাল বের করব সেই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমি যদি দেখাই তোমাদের, এই যে এই এখানে 45, এইদিকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এইটা টোটাল মিলে কিন্তু আমার 135 ডিগ্রি, তাহলে আমরা পাবো -1। তাহলে ঢাল ইজিক্যাল টু কত পেলাম, আমি যদি দুটাকে একত্রে লিখি m = +-1, অর্থাৎ dy dx = +-1। তাহলে সমান সমান কোণ উৎপন্ন করলে একবার এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আবার এই পাশে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শকটা, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সেক্ষেত্রে আমাদের ঢালের পরিমাণ হবে -1। দুটাকে একত্রে লিখলে আমরা লিখব m = +-1, অর্থাৎ dy dx = +-1। ওকে, সমান সমান কোণ উৎপন্ন করে ব্যাখ্যা করে বললাম এই কারণেই যেন ভুল না হয়, কনফিউশন না থাকে, ঠিক আছে? আমাদের এখানকার অঙ্ক এইটুকাই। আর আমরা যেটা শিখেছি ওই পদার্থবিজ্ঞানে, এখানে বলে যে পরিবর্তনের হার যদি বের করতে বলে, বেগ যদি বের করতে বলে, তাহলে আমরা সরণের পরিবর্তনের হার বের করব বা dy dx করব। পরিবর্তনের হার মানেই dy dx, আমরা বারবার শিখেছি, ভেক্টর চ্যাপ্টারে শিখেছি প্রাথমিক অবস্থায়, এবং বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সব জায়গায় লাগবে, গণিতে লাগবে। আর যদি বলে যে ত্বরণের মান বের করতে বললে, তাহলে আমরা বেগের পরিবর্তনের হার বের করবো, ওই একই রকম। সরণকে আমরা দুইবার অন্তরীকরণ করব, সরণকে একবার অন্তরীকরণ করলে বেগ পাবো, বেগকে আবার অন্তরীকরণ করলে আমরা ত্বরণ পাবো। এগুলো আমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? নৈর্ব্যক্তিক আকারে আসে। তা আমরা দুই একটা সরল রেখা ছাড়া যাহা যাহা আছে সেগুলো সবগুলাই বক্ররেখা, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত, সব এগুলো কিন্তু সরল রেখার বাইরে জিনিস। এটা কিন্তু সবগুলোই আমাদের বক্ররেখা। এগুলোতে আমরা এই নিয়ম অনুসারে কিন্তু ইজিলি বের করতে পারি স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ। এগুলোকে আবার বলছি সকল ক্ষেত্রে প্রযোজ্য, তুমি ওই নিয়মেই করবা, এই নিয়মে করলে আমাদের সুবিধা হয়, ঠিক আছে? তাই দেখো আমি যদি একটা বের করি, আমি একটা দেখাচ্ছি, 1-4 নাম্বারটা, 2-3টা আমি দেখাই। আমার মনে হয় না যে এই চ্যাপ্টারে কোনো অঙ্ক তোমার আটকাবে। এই চ্যাপ্টারটা এতই বেশি সহজ, এই যতটুকু এতক্ষণ পর্যন্ত পড়লাম এতটুকুই পড়া, জাস্ট একবার অন্তরীকরণ। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে যে বক্ররেখাগুলো দেওয়া থাকবে সেই বক্ররেখার অন্তরীকরণ করা একেবারে সিম্পল। যেমন y = x², এটার অন্তরীকরণটা খুবই সহজ, মানে জটিল অন্তরীকরণ কিন্তু এখানে না। যে বক্ররেখা দেওয়া থাকবে সেগুলো তো সিম্পল টাইপের একেবারে বক্ররেখাগুলা, এগুলোর অন্তরীকরণ করা তো খুবই সহজ, dy dx বের করা। 4-3 বিন্দুতে খেয়াল করে দেখো, আমি একটা অঙ্ক লিখছি। 4-3 বিন্দুতে 3x² - 4y² = 12 অধিবৃত্তের, দেখো অধিবৃত্তে কিন্তু বের করতেছি, অধিবৃত্ত কোথায় ছিল, সেকেন্ড পার্টে, পরাবৃত্ত কোথায় ছিল, সেকেন্ড পার্টে, বৃত্ত কোথায় ছিল, ফার্স্ট পার্টে, সব জায়গায় আমি এই রুলস অ্যাপ্লাই করতে পারবো। এটা করা সবচেয়ে সহজ, এটা করা সবচেয়ে সহজ। যে কোনো ক্ষেত্রে আমরা স্পর্শকের সমীকরণ বের করার জন্য এই সমীকরণটা সাহায্য নিব, একবার অন্তরীকরণ
ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান ডিওয়াই ডিএক্স এক্স বিয়োগ এক্স ওয়ান স্পর্শক হয়ে গেল, অভিলম্ব আমাদের হয়ে গেল। 12 অধিবৃত্তের স্পর্শকের ঢাল বের করতে বলেছে। এটা স্পর্শকের ঢাল বের করতে বলেছে, ঢাল মানে ডিওয়াই ডিএক্স, ঢাল বের করো, করি। স্পর্শক বের করতে বলে নাই, স্পর্শকের ঢাল বের করতে বলেছে। তাহলে আমরা কি লাগবে, 3x স্কয়ার মাইনাস 4y স্কয়ার ইজ ইকুয়াল টু 12। একবার অন্তরীকরণ করবো আমরা, ডিওয়াই ডিএক্স লাগবে। এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি কি হবে, এখানে 6x মাইনাস 8y ডিওয়াই ডিএক্স, ওয়াই স্কয়ার অন্তরীকরণ করলে 2y ডিওয়াই ডিএক্স হয়, আর এখানে একটা 4 আছে। ডান পাশে কিছু নেই, কনস্ট্যান্ট শুধুমাত্র, তাই এখানে 0 হবে, তাই এখানে 0 হবে, ঠিক আছে, তাই এখানে 0 হবে। ওকে, তো আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্সটা বের করে নিচ্ছি, মাইনাস 8y ডিওয়াই ডিএক্স। এখান থেকে একটা প্রবলেম আসতে পারে তোমাদের অন্তরীকরণে, যদি আসে গুড লাক, 4 মার্কের জন্য আসি, কিন্তু খুব সহজ, কিন্তু এগুলো এর চেয়ে সহজ কিন্তু নাই বলতে পারো। মাইনাস 6x ডিওয়াই ডিএক্স মানে অন্তরীকরণের মধ্যে এই চ্যাপ্টারটা সহজ বলা যেতে পারে সবচাইতে। মাইনাস 6x ভাগ হচ্ছে মাইনাস 8y ইজ ইকুয়াল টু মাইনাস 7 আছে প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল 3x ভাগ 4y। আমাদের তো এই বিন্দুতে বের করতে বলেছে, ঢাল কিন্তু আমি বের করতে পারবো না বিন্দু না বললে, বিন্দু অবশ্যই বলতে হবে। তাহলে অতএব 4 3 বিন্দুতে ঢাল ডিওয়াই ডিএক্স, ঢাল মানে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 3 ইন্টু 4 4 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 1। হইলে কিনা জানি না, হিসাব নিকাশ হয়তো বা ভুল ভ্রান্তি হতেও পারে এটা। ওকে, স্পর্শকের সমীকরণ বের করি, চাই নাই আমাদের অঙ্কে, স্পর্শকের সমীকরণটা বের করে দিচ্ছি। স্পর্শকের সমীকরণ ওই বিন্দুতেই বের করতেছি, হ্যাঁ, স্পর্শকের সমীকরণ। তো বুঝতেই পারছো, স্পর্শকের সমীকরণ বের করার জন্য আমি আগে সূত্র লিখে নিব, y বিয়োগ y1 ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স বিয়োগ এক্স ওয়ান, এম ইন্টু এক্স বিয়োগ এক্স ওয়ান লিখেছি। y বিয়োগ y1, দেখো তো y1 এর মান 3 ইজ ইকুয়াল টু m এর মান 1, এই যে ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে 1, এক্স বিয়োগ হচ্ছে 4। তো আমাদের পেলাম কি, y বিয়োগ 3 ইজ ইকুয়াল টু এক্স বিয়োগ 4, সাজায় গুজায় লিখলে আমাদের হয়ে যাবে x মাইনাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। লাইন কাটবা না কিন্তু, দরকার হলে এটাই বাম পাশে নিয়ে এসে ডান পাশে নিয়ে যাবা, তারপর পরের লাইন লিখবা, কখনোই লাইন কাটবা না। আর লাইন কাটতে গেলে প্লাস মাইনাসের গন্ডগোল, যে y মাইনাস 3 এভাবে লিখে নেবা, তারপর x মাইনাস y মাইনাস 1 এগুলো পরীক্ষার হলে অনেক সময় এগুলো ভুল হয়ে যায়, হ্যাঁ, জানা সত্ত্বেও ভুল হয়ে যায়, তাই লাইন আমরা কাটবো না, একেবারে সহজ সহজ প্রবলেম এগুলো, হ্যাঁ। এটা স্পর্শকের ঢাল চাইছিল, আমি সমীকরণ বের করা, ওইলামের সমীকরণ বের করার জন্য আমরা ওই যে 1 ভাগ মাইনাস 1 ভাগ m লিখতাম। ওকে, একটা প্রবলেম আমরা সলভ করলাম। আচ্ছা, এবার দেখো, এটা ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 1-এর 6 নাম্বারটা দেখো, আমরা আরো দুই একটা প্রবলেম দেখি। y is equal to x plus 1, বক্ররেখার সমীকরণটা দিয়েছে, তো প্রসেস আমরা শিখে নিই। x অক্ষের যে বক্ররেখাটি যেসব বিন্দুতে হ্যাঁ, যেসব বিন্দুতে হচ্ছে x অক্ষকে ছেদ করে, এই চ্যাপ্টার আর আটকানোর কথা না, একটা অঙ্ক করে দেবো যেটা পরীক্ষায় খুবই আসে, ওইটা একটু করে দেবো। কর্তৃত অংশের যোগফল হচ্ছে 0, ধ্রুবক, তাদের স্পর্শকের ঢাল বের করো, তার স্পর্শকের ঢাল নির্ণয় করো। ভালো কথা, তো স্পর্শকের ঢাল নির্ণয় করতে হলে কি করতে হবে, ডিওয়াই ডিএক্স লাগবে, ঠিক আছে, ডিওয়াই ডিএক্স কিন্তু লাগবে। যেসব বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে, যেহেতু আমি সংক্ষেপে বলছি আর লিখছি না পুরোটা, যেহেতু বক্ররেখাটি x অক্ষকে স্পর্শ করে, অতএব অবশ্যই y is equal to 0। কোন কোন বিন্দুতে x অক্ষকে স্পর্শ করবে, যে সকল বিন্দুতে x অক্ষকে স্পর্শ করবে সে সকল বিন্দুতে অবশ্যই y is equal to 0। তাহলে x plus 1 x minus 1 x minus 3 is equal to 0, বা x is equal, একবার লিখলাম 1 minus 1 3, x এর মানগুলো আমরা পেয়ে গেলাম, y এর মান তো 0, অতএব সব ক্ষেত্রে বিন্দুগুলি কিন্তু y এর মান 0, অতএব বিন্দুগুলি -1, 0 1, 0 3, 0, এই বিন্দুগুলি লেখার সময় যেন খেয়াল থাকে, x এর মান আগে লিখতে হয়, y এর মান পরে লিখতে হয়। তো বিন্দু পেয়ে গেছি,
এসব বিন্দুতে এখন কি বের করতে হবে, ঢাল বের করতে হবে স্পর্শকের। ঢাল বের করার জন্য আমার ডিওয়াই ডিএক্স লাগবে। তাহলে আমরা বক্ররেখা থেকে ডিওয়াই ডিএক্স টা বের করে নিব। বক্ররেখা থেকে আমরা ডিওয়াই ডিএক্স টা বের করে নিব। তো একটু খেয়াল করো, এটা ডিওয়াই ডিএক্স বের করার জন্য যদি গুণ আকারে থাকে আমরা একটু ছোট করে গুণ করে দিব, তাহলে আমাদের সুবিধা হয়। দেখো গুণ করলে কতটা সুবিধা হয়, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু, গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস এক্স প্লাস থ্রি। দেখো কত সহজ হয়ে গেছে ডিওয়াই ডিএক্স বের করা। থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান। এখন আমরা এই বিন্দুতে ঢাল বের করব, এই বিন্দুতে ঢাল বের করব, এই বিন্দুতে ঢাল বের করব, ঠিক আছে। তো আমি যদি বলি ডিওয়াই ডিএক্স বের করছি, প্রথমে হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুতে বের করছি। তো থ্রি ইন্টু মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান, তো থ্রি প্লাস সিক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু এইট। পরেগুলো এভাবে বের করে ফেলবো আমরা, হ্যাঁ আমি আর লিখছি না, ঢাল বের করে ফেলবো। পরের বিন্দুতে আমরা ডিওয়াই ডিএক্স টা বের করে ফেলবো। এই টাইপের কনিক পড়াবো, কনিকও সুন্দর করে বুদ্ধি করে শিখাই দেবো, ঠিক আছে। 9 পয়েন্ট, হ্যাঁ তারপর কোনটা বাদ থাকলো আর সেগুলো পড়াই দেবো। আমাদের তো মনে হয় মোটামুটি সবই হয়েই গেছে। ম্যাট্রিক্স নির্ণয় এগুলো পারো তোমরা, ইন্টিগ্রেশন একটু দেখাবো। আর আর কি বাকি আছে, বিপরীত ত্রিকোণমিতিটা বাকি আছে, তাই না? আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা দেখো তো একটু। হ্যাঁ জটিল সংখ্যা এগুলো পারোই তো, এগুলো জটিল সংখ্যা তো সহজ। দেখা শর্টকাট নিয়মটা দেখা দিব নি, হ্যাঁ। এই অঙ্কটা সবচাইতে ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে আসে। এত বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক, খেয়াল করো কথাটা, যে কোনো স্পর্শক, মোটার আগে দিয়ে দিলাম এখানে, যে কোনো স্পর্শক কর্তৃক, এই তোমাদের মধ্যে কি কেউ লিঙ্ক দিতে পারবা? তাহলে আমি ওই যে আর একটু দেখাই দিতাম আর কি, 3 জনের মধ্যে, যে কোনো স্পর্শক কর্তৃক, যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি হতে কর্তিত অংশের যোগফল, কর্তিত মানে কেটে নেওয়া অংশ, কর্তিত অংশের, এই একটাই ইম্পর্টেন্ট এখানে, মানে একটা বেশি বেশি পরীক্ষায় আসে। কর্তিত অংশের যোগফল খুবই আসে, এটা যোগফল হচ্ছে ধ্রুবক, একটি ধ্রুবক, একটি ধ্রুবক। অঙ্কটাকে সুন্দর করে পড়ে নি। যে বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে সেটার যে কোনো স্পর্শক কর্তৃক, একটা দুটা না, কোনো বিন্দু কিন্তু উল্লেখ করে না, যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুটি হতে, অক্ষ দুটি উল্লেখ আছে কিন্তু, অক্ষ দুটি হতে একটা স্পর্শক যদি আমি দাগাই, অক্ষ দুটি হতে অংশ, খণ্ডিত অংশ কেটে নেয় না, হ্যাঁ কেটে নেয়, সেই কেটে নেওয়া অংশের যোগফল একটা ধ্রুবক সংখ্যা হবে। মুখস্থ করার কোনো কারণ নাই। প্রথমে আমরা নিই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু জিরো এ। তো আমাদের আগে প্রথমে লিখে নিই কি বলে, ওই ডিওয়াই ডিএক্স লাগবে আমার স্পর্শক দাগান বের করার জন্য। 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স প্লাস 1/2 রুট ওয়াই। রুট ওয়াই কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওয়াই এর সাথে কিন্তু একটা ডিওয়াই ডিএক্স লাগবে, এটা জানি আমরা, সবাই জানি, ইজিক্যাল টু জিরো। রুট ওভার এ মানে কি, কোনো সব পুরাটাই কনস্ট্যান্ট। এখান থেকে আমি যদি ডিওয়াই ডিএক্স বের করি, ইজিক্যাল টু পাবো হচ্ছে মাইনাস 1/2 রুট এক্স ভাগ হচ্ছে 1/2 রুট ওয়াই ইজিক্যাল টু মাইনাস রুট ওভার ওয়াই ভাগ হচ্ছে রুট ওভার এক্স। এটা আমাদের ঠিক আছে, এটা হচ্ছে। অতএব আমরা বলেছি যে কোনো স্পর্শক, আমরা ধরে নিচ্ছি যে কোনো স্পর্শকের নাম হচ্ছে x1, y1, 1 2 3 4 5 কিচ্ছু দেওয়া নাই, কোনো পয়েন্ট দেওয়া নেই। যে কোনো স্পর্শক হচ্ছে রুট ওভার ওয়াই ভাগ, যে কোনো স্পর্শককে আমরা, যে কোনো বিন্দুকে আমরা ধরে নিলাম x1, y1। তাহলে যে কোনো বিন্দু x1, y1, যে কোনো বিন্দু x1 হইতে x1, y1 এ ঢালের পরিমাণ আমরা একটু বের করে নিচ্ছি। ঢালের পরিমাণ মাইনাস রুট ওভার y1 ভাগ রুট ওভার x1। ওকে, তাহলে এখন কিন্তু আমরা সমীকরণটা বের করতে পারবো কি, y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু ঢাল হচ্ছে ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স বিয়োগ x1। ওকে, যে কোনো বিন্দুতে আমরা কিন্তু x1, y1 ধরে নিছি। ওকে, এখন একটু বসায় দিই y বিয়োগ y1
ইজ ইকুয়াল টু ডিভাইড এক্স এর মানটা বসাই দিই √y1 ভাগ হচ্ছে √x1, হ্যাঁ, ইন্টু এক্স বিয়োগ x1। কিচ্ছু করবো না, খালি গুণ করে দিয়ে, যেহেতু অক্ষদ্বয় থেকে খণ্ডিত অংশের পরিমাণ বের করতে হবে, তাই আমরা একে সাজাবো হচ্ছে x ভাগ a প্লাস y ভাগ b ইজ ইকুয়াল টু 1 টাইপের সমীকরণে সাজাবো, সরলরেখা সমীকরণ। জানা আছে যে অক্ষদ্বয় উল্লেখ থাকলেই আমরা x ভাগ a প্লাস y ভাগ b ইজ ইকুয়াল টু 1 টাইপে সাজাবো, ঠিক আছে? তাহলে আমরা সহজেই খণ্ডিত অংশের পরিমাণটা বের করতে পারবো। তো আমরা ওই টাইপে সাজানোর জন্য প্রথমে গুণ করে দিচ্ছি। গুণ করে দাও, y √x1 বিয়োগ √x1 y1 ইজ ইকুয়াল টু মাইনাস x √y1। এই হইল রে নাকি ভুল লিখলাম? মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে x1 √y1। আমরা যেহেতু একটা সরলরেখা সমীকরণ বের করছি, স্পর্শকের সমীকরণ বেসিক্যালি সরলরেখা সমীকরণ, x গুলা আর y গুলা বাম পাশে রাখবো। দেখো তো x y কোনগুলা? এই যে x গুলা, দেখো এই যে x, এই যে x √y1, আর এখানে আছে y √x1, এই যে প্লাস দিলাম, ইজ ইকুয়াল টু, এগুলো কিন্তু x y না, এগুলো কিন্তু একটা বিন্দু, নির্দিষ্ট বিন্দু, √x1 y1, এটা কিন্তু কোনো x y না, প্লাস হচ্ছে x √y1। দেখো যে আমরা কিভাবে সুন্দরভাবে ক্যালকুলেশন গুলা নিয়ে আগায় যেতে পারি। আমাদের যেহেতু স্পর্শকের সমীকরণ বের করবো, একটা সরলরেখার সমীকরণ বের করবো, আমাদের যেহেতু অক্ষ দুটি হতে কর্তিত অংশের যোগফল বের করতে হবে। অক্ষ দুটি যখন আমাদের চাইছে এবং ওখানে খণ্ডিত অংশের পরিমাণ বের করতে হবে, এই সমীকরণটা, এটা স্পর্শকের সমীকরণ বলতে সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ অলরেডি পেয়ে গেছি আমরা। এই সমীকরণটাকে আমরা এমন ভাবে আনবো, এমন ভাবে প্রকাশ করব, যাতে করে আমরা ওই এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণটা পেতে পারি। মানে এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু 1, এই টাইপের সমীকরণটাকে আনতে পারি সাজায় গুজায়। তো সাজানো গোজানোর নিয়মটা কি করে ফেলেছি, গুণ করে ফেলেছি। গুণ করে পড়ার পরে আমাদের সরলরেখা মানে কি,
এক্স ভাগ ওয়াই প্লাস ওয়াই ভাগ বি ইজ ইকাল টু 1 রাখতে চাই, তাই আমরা কি করব, এক্স এবং ওয়াই গুলা বাম পাশে রাখবো আর এক্স এবং ওয়াই বাদে অন্যগুলা ডান পাশে নিয়ে যাবো। দেখো এক্স কার কার মধ্যে আছে, এই যে এটার মধ্যে ওয়াই আছে আর এক্স আছে, ওয়াই আছে, ওয়াইটা বাম পাশে রাখবো, এটার মধ্যে আছে এক্স, এটা আমি বাম পাশে রাখবো। এটা কিন্তু x1 y1 x1 y1 এগুলো ডান পাশে নিয়ে চলে গেলাম, এগুলো তো সংখ্যা, যে কোনো একটা পয়েন্ট মানে কি সংখ্যা, আর চলক কোনটা এক্স আর ওয়াই, চলক আলা জিনিসগুলো বাম পাশে রাখবো, অন্যগুলো। প্রসিডিউরটা শেখাচ্ছি এই কারণে, এই অঙ্কটার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এইটা অন্যভাবেও আসে, মানে এই সংখ্যাগুলো বক্ররেখার সমীকরণটা ভিন্ন ভিন্ন আকারেও আসতে পারে, তাই সাজানো গোছানোর সময় আমাদের মাথাটা প্যাচ লেগে যেন না যায়। ওকে, এবার দেখো আমি লাইনটা একটু কপি করছি এই পাশে, যে y রুট ওভার x1 প্লাস x রুট ওভার y1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ x1 y1 প্লাস x1 রুট ওভার y1। ঠিক আছে, তো এখন দেখো তো এখানে কমন যায় কিন্তু একটা জিনিস কিন্তু কমন যায়, কি কমন যায় রে, এখানে যদি আমি একটা কাজ করি, x1টা যদি আর y1টা যদি কমন নিই, রুট ওভার y রুট ওভার x1 প্লাস x রুট ওভার y1 ইজ ইকুয়াল টু, তো আমরা যদি এখানে x1 রুট ওভার x1 রুট ওভার y1 টা কমন নিই, কি পাচ্ছি দেখো তো, রুট ওভার y1 প্লাস রুট ওভার x1 পাচ্ছি। ওকে, দেখো এটা নেওয়ার আমি কারণটা আমি বলছি, রুট ওভার x1 রুট ওভার y1, আর এখানে দেখো রুট ওভার y1 প্লাস রুট ওভার x1, এই যে খেয়াল করে দেখো ইজ ইকুয়াল টু রুট ওভার a, তাহলে y রুট ওভার x1 প্লাস x রুট ওভার y1 ইজ ইকুয়াল টু a, এই না এইটুকের নামে, তাহলে রুট ওভার x1 রুট ওভার y1 ভাগ হচ্ছে ইন্টু a, বুঝতে পারছো এটা এ কিভাবে হলো, দেখো তো খেয়াল করে, আমরা যে বক্ররেখাটা নিয়েছি একটু দেখাই আমি ডান পাশে, রুট ওভার x প্লাস রুট ওভার y ইজ ইকুয়াল টু কিন্তু a, এই বক্ররেখাটা কিন্তু আমরা নিয়েছি, এই বক্ররেখাটা কিন্তু আমরা নিয়েছি, তো এই বক্ররেখাটা যেহেতু আমরা নিয়েছি, এই বক্ররেখার উপর x1 y1 তো একটা বিন্দু, হ্যাঁ বিন্দু, অবশ্যই x1 y1 বিন্দু, এই বক্ররেখার উপর অবশ্যই যেখানে আমি স্পর্শক বের করছি, দেখালাম ইচ্ছে মতো, হ্যাঁ যেখানে আমরা স্পর্শক বের করছি এই দেখো মনে করো, এই বক্ররেখার উপর তো x1 y1 একটা বিন্দু, আমরা তো এটাই লিখলাম, দেখো যে কোনো বিন্দু হচ্ছে x1 y1, তার মানে এই বক্ররেখার উপর x1 y1 একটা বিন্দু, তাহলে x1 y1 দ্বারা এই বক্ররেখাটা সিদ্ধ হবে, সিদ্ধ যদি করি তাহলে কি পাবো, রুট ওভার x এর জায়গায় x1 প্লাস রুট ওভার y1 ইজ ইকুয়াল টু রুট ওভার a, এটা পাবো আমরা, ওইটাই আমরা এখানে লিখেছি। ওকে, ওইটাই আমরা লিখেছি, জিনিসকে খেয়াল করো, এটা আমরা লিখেছি, অন্যভাবে করা যেতে পারে, তুমি তোমার মতো করে মনে রাখতেই পারো, আমি প্রসিডিউরটা শিখে দিলাম। ডান পাশে এখন 1 রাখতে হবে, তাই এখানে যা আছে পুরাটা দ্বারা এখানে ভাগ করে দাও, পুরাটা দ্বারা ভাগ করে দাও, দেখো y রুট ওভার x1 ভাগ রুট ওভার x1 y1 রুট ওভার x1 y1 ইন্টু a প্লাস, আচ্ছা এখানে মানে রুট ওভার a হবে রে, রুট ওভার a রুট ওভার a প্লাস x রুট ওভার y1 ডিভাইড বাই রুট ওভার x1 রুট ওভার y1 ইন্টু রুট ওভার a ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ডান পাশে যা ছিল পুরোটা দ্বারা ভাগ করে দিয়েছি, কারণ আমাদের ওই ফরম্যাটটা আমরা আনতে চাচ্ছি, x ভাগ a প্লাস y ভাগ b ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ পাবো, y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণটা পেয়ে যাব। এখন দেখো এখানে x1 x1 কেটে যায়, এখানে y1 y1 কেটে যায়, তাহলে এখানে কি থাকলো, y ভাগ রুট ওভার y1 ইন্টু রুট ওভার a প্লাস x ভাগ রুট ওভার x1 ইন্টু রুট ওভার a, সাজায় লিখি, এক্সটা আগে লিখি, x ভাগ রুট ওভার a রুট ওভার x1 প্লাস y ভাগ রুট ওভার a ইন্টু রুট ওভার y1 ইজ ইকুয়াল টু 1, তাহলে এখন কিন্তু আমরা বলতে পারতেছি যে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত, y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত। ঠিক আছে, x এর নিচে যেটা থাকে সেটাকে বলি আমরা x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, আমাদের সকলের জানা আছে মনে দেখো তো, এই যে এরকম, এই যে এইটুকা হচ্ছে a, এইটুকা হচ্ছে b, এর এই সরলরেখার সমীকরণটা কি ছিল, x এর a প্লাস y এর b ইজ ইকুয়াল টু 1, এই যে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ a, সেটা কার নিচে থাকে, x এর নিচে, আর y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কি b, যেটা কার নিচে থাকে, y এর নিচে থাকে। সিমিলারলি দেখো তো x অক্ষের নিচে যেটা থাকে সেটার নাম হচ্ছে মনে মনে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, আর y এর নিচে যেটা থাকে সেটাকে বলবো আমরা
ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। ওকে, তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত? এক্স অক্ষ হতে কর্তিত অংশের পরিমাণ, যেভাবে অঙ্কের মধ্যে দিয়েছে কর্তিত, আমি একটু বড় করে করছি কারণ এটা 4 মার্কের জন্য আসে। কিন্তু কর্তিত অংশের পরিমাণ হচ্ছে √a√x1, আর ওয়াই অক্ষ হতে কর্তিত অংশের পরিমাণ হচ্ছে, হ্যাঁ, √a × √y1। তো আমাদের বলেছে কি কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক সংখ্যা, দুটো যোগ করে ফেলো। অতএব কর্তিত অংশদ্বয়ের যোগফল হচ্ছে √a × √x1 প্লাস √a × √y1। এটা করবা বাসায়, নিজে পারলেও করবা, পারো তারপর একবার করে যাবা। এই ধরনের অন্য অঙ্ক কিন্তু আছে, মডেল টেস্ট দেখবা, টেস্ট পেপার দেখবা। √a কমন নাও, √x1 প্লাস √y1 √a × √a ধ্রুব সংখ্যা। এই যে খেয়াল করো, এটা কিন্তু সাইড নোট দিবা, কিন্তু এটা যে বক্ররেখার সমীকরণ, ওই বক্ররেখার উপর যে কোনো একটা বিন্দু x1 y1, ওই x1 y1 বিন্দু দ্বারা এই বক্ররেখাটা সিদ্ধ হবে, তাহলে আমরা এটা পাবো। তাহলে আমরা পেয়ে গেলাম যাহা একটি ধ্রুব সংখ্যা, যাহা একটি ধ্রুবক, প্রমাণিত। ওকে, এটা খুবই আসে পরীক্ষায়, মনে করে ফেলবো। এখানে আর অঙ্ক তেমন কঠিন নাই, বিভিন্ন ভাবে আছে যে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, বক্ররেখার স্পর্শক, এক্স অক্ষের উপর লম্ব। আমরা যদি একটা করি রিসেন্ট বোর্ডের একটা, এটা তো সহজ একেবারে, আমি কোনোটা কঠিন পাচ্ছি না। রিসেন্ট বোর্ডের একটা করি 6-3 নাম্বার, ঠিক আছে? 6-3 নাম্বার, যে x² - y² হচ্ছে 7। বক্ররেখার এগুলা করে ফেলো সবগুলা, এগুলা আমার মনে হয় না যে আর দেখানো লাগবে। বক্ররেখার 4 - 5 স্পর্শক ও বিলম্বের সমীকরণ, স্পর্শক ও 23 আসছে, ময়মনসিংহ বোর্ড 23, 22 রিসেন্ট বোর্ড গুলো আছে, বরিশাল বোর্ড 23, সকল বোর্ড 18, দিনাজপুর বোর্ড 19, রাজশাহী বোর্ড 23। দেখছো অনেকগুলো সালে আসছে। এটা একেবারেই সহজ, স্পর্শকের সমীকরণ বের করবো, অবিলম্বের সমীকরণ বের করবো। প্রথম কাজ কি, বক্ররেখার সমীকরণটা লিখে নিব, ওখান থেকে dy dx টা বের করব। তাহলে 2x - 2y dy dx, অন্তরীকরণ একেবারে সহজগুলো আসে। 7 কে করলে 0, y² কে করলে dy dx। এখান থেকে আমরা 2y dy dx টা বাম পাশে রাখবো, আর 2x টাকে ডান পাশে নিয়ে যাব, মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম। তাহলে dy dx ইজ ইকুয়াল টু 2x ভাগ 2y ইজ ইকুয়াল টু x ভাগ y। কোন বিন্দুতে ঢাল লাগবে আমার? 4,3 বিন্দুতে, 4,-3 বিন্দুতে dy dx লাগবে। কত হবে? x এর জায়গায় বসবে 4, y এর জায়গায় বসবে -3 ইজ ইকুয়াল টু -4/3। ঢালও পেয়ে গেছি, বিন্দুও পেয়ে গেছি, স্পর্শক এবং অবিলম্বের সমীকরণটা বের করতে চাই। অতএব 4,-3 বিন্দুতে 4,-3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমার মনে হয় যে অঙ্ক তোমাদের করা লাগবে, ওই অঙ্কটা খালি করবা যেটা মাত্র করলাম এর আগে। এগুলো অঙ্ক আমার মনে হয় না যার করা লাগবে, যা করালাম এইটুকু দিয়ে তোমার কমপ্লিট হয়ে যাবে। তোমরা সরাসরি এই ধরনের প্রবলেম গুলা ওই যে মডেল টেস্টে যেগুলো আছে সেগুলো করে ফেলবা। স্পর্শকের সমীকরণ y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু dy dx ইন্টু x বিয়োগ x1। y বিয়োগ y1 এর জায়গায় কিন্তু 3, এটা বসা যায় না, ভুল নয়। y1 এর মান কিন্তু -3, +3 হয়ে গেল। dy dx এর মান আমরা পেয়েছি কত? -4/3, x বিয়োগ x1 এর মান হচ্ছে 4। সিমিলার, একটু আড়াআড়ি করে সাজায় গুজায় লিখবো। অতএব 4,-3 বিন্দুতে একটু আড়াআড়ি করে গুণ করে সাজায় গুজায় লিখবা। সরলরেখার সমীকরণ, স্পর্শকের সমীকরণ লেখার সময় একটা জিনিস খেয়াল রাখবা, সবগুলা বাম পাশে নিয়ে এসে ডান পাশে আমরা 0 করে রাখবো, তা দেখতে সুন্দর লাগবে, যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ফরম্যাট। 4,3 বিন্দুতে অভিলম্বের সমীকরণ,
লম্বের সমীকরণ। তো কি বলবো আমরা, y বিয়োগ y1 ইজ ইকাল টু -1 ভাগ dy dx ইজ ইন্টু x বিয়োগ x1। হ্যাঁ, মান বসালে হয়ে যাবে, এগুলো করে দেখাচ্ছি না, সবকিছু বের করা আছে। আচ্ছা, এইটা পরীক্ষায় আসছে, এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। বিভিন্ন বোর্ডে এরকম এক্স অক্ষের উপর লম্ব সমান্তরাল এরকম একটা প্রবলেম করে দিয়ে আমরা এই চ্যাপ্টার থেকে বিদায় নিচ্ছি। 2-এর 1 নাম্বারটা করি। y is equal to x কিউব মাইনাস 3x প্লাস 2। বক্ররেখার যে সকল বিন্দুতে বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল, স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, স্থানাঙ্ক নির্ণয় মানে হচ্ছে এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। খেয়াল করে দেখো, যে সকল বিন্দু স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল, তো এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল দাগা ফেলো। এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দাগালাম, মনে নাই মনে করো, এক্স অক্ষের সমান্তরাল। এই যে ঢাল কত, 0, ঢাল বের করো আগে। dy dx ইজ ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 3। ওই যে অন্তরীকরণ করলাম। তাহলে যেহেতু স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল, অতএব dy dx ইজ ইকুয়াল টু কত, আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, 0। স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল যেহেতু, এই যে সমান্তরাল দাগা আনিছি, দেখতে ঢাল হচ্ছে 0। বুঝতেই পারছি, দেখলেই বুঝতে পারবো যে এক্স অক্ষের সমান্তরাল লেখার ঢাল 0। 3x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা 3 কমন নিলে x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা x স্কয়ার ইজ ইকুয়াল টু 1। অতএব x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, বা এইভাবে লিখতে পারো প্লাস 1 মাইনাস। x এর মান 1 একবার বসাবো এখানে, তাই y এর মান পাবো। x এর মান এবার -1 বসাবো, তখন আবার y এর মান পাবো। তাহলে আমরা স্থানাঙ্ক হয়ে গেল। x এর মান পেয়েছি আমি 2টা, তাহলে আমি স্থানাঙ্ক পাবো হচ্ছে 2টা। ঠিক আছে, এই যে 1 বসাবো তখন y এর মান পাবো, আবার x এর মান যখন -1 বসাবো তখন y এর একটা মান পাবো। স্থানাঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। সিমিলারলি যদি আমাদের y অক্ষের উপর y অক্ষের সমান্তরাল বলে, dy dx ইজ ইকুয়াল টু ইনফিনিটি লিখবো। ইনফিনিটি লেখার পরে 1 ভাগ 0 বসাবো। ঠিক আছে, তোমাদের এইটা পরীক্ষা আসে, যেটা ফিজিক্সের পড়া। দেখো, টি সময়ে একটা দূরত্বের সমীকরণ দেওয়া আছে, টি সময়ে এত মিটার দূরত্ব অতিক্রম করে 3t প্লাস 1 ভাগ 8t স্কয়ার। পড়াইছি, এগুলো ফিজিক্সেই পড়াইছি। 5 মিনিট পর বেগ কত, এটা হচ্ছে দূরত্বের সমীকরণ, বা হ্যাঁ, টি সেকেন্ড দূরত্বের সমীকরণ, দূরত্বের সমীকরণ। ওকে, তো আমাদের 5 মিনিট পর বেগ কত, 5 মিনিট পর বেগ কত। ওকে, তো আমরা বেগ জানি যে সরণের হারকে বেগ বলে। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বের হারকে, সময়ের সাথে সরণের হারকে। ঠিক আছে, ডিএস ডিটি, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ডিডিটি অফ 3t, ডিডিটি অফ 3t প্লাস 1 ভাগ 8t স্কয়ার। 3 পেলাম, এই ডিএস ডিটি মানে বেগ, আর প্লাস 1 ভাগ 8 ইন্টু টি স্কয়ার কি করলে 2t হবে। তো আমরা কি পেলাম, ভি ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে টি ভাগ 4 প্লাস হচ্ছে 3। ওই যে কাটাকাটি করছি। তো আমার 5 মিনিট পর বেগ বের করতে বলেছে, তাহলে 5 মিনিট ইজ ইকুয়াল টু কত, 5 গুণ 60 সেকেন্ড, 300 সেকেন্ড পর বেগ। ভি ইজ ইকুয়াল টু 300 ভাগ হচ্ছে 4 যোগ হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 78 মিটার পার সেকেন্ড। তার মানে বুঝতেই পারছো, সরণের সমীকরণ যেহেতু এটা এটা অল টাইম কিন্তু পরিবর্তনশীল হচ্ছে টি এর সাপেক্ষে। ঠিক আছে, আর এটার সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা বেগ পেয়ে যাবো। নৈর্ব্যক্তিক আকারে পরীক্ষা আসে, 2 মার্কের জন্য আসতে পারে। এই চ্যাপ্টার শেষ, আস্তে ধীরে পড়িয়েছি, বেশি আমি সময় নেই নাই। ঠিক আছে, বেশি সময় নেই নাই। আচ্ছা, লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান পরের চ্যাপ্টার। লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান আমরা পারি, লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান আমরা পারি যে dy dx বের করবো, ইজ ইকুয়াল টু 0 বসাবো,
সেখান থেকে আমি এক্স এর মান বের করব, ঠিক আছে, সেখান থেকে আমি এক্স এর মানটা বের করব, তারপর ওই এক্স এর মানগুলোর জন্য আমরা এফ ডবল প্রাইম এক্স এর মানটা বের করে দেখব, টেস্ট করব, যেটাকে আমরা বলি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। এখানে একটা জিনিস একটু উল্লেখ করার মতো, সেটা হচ্ছে আমি একটা অঙ্ক করে দিই, লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান, লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান। নেক্সট দিনে আমাদের এখানে একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটার নাম হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন আর হচ্ছে ক্রমহ্রাসমান ফাংশন। ক্রমবর্ধমান ফাংশন আর হচ্ছে ক্রমহ্রাসমান ফাংশন, ওই ব্যবধি গুলা বের করতে বলে। আমি একটা প্রবলেম সলভ করার মাধ্যমে এইগুলো একটু বের করে দেখাবো, এগুলো একটু বের করে দেখাবো, ঠিক আছে, ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমান। তো এটা মনে রাখো, খুবই সহজ, মনে রাখো খুবই সহজ, ঠিক আছে, যে আমাদের লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান বের করার নিয়ম হচ্ছে, আমি যদি একটা উদাহরণ নিই, ছোট একটা পরীক্ষায় আসে এমন একটা উদাহরণ নেই, বারবার পরীক্ষা আসছে, একটা ফাংশনের গরিষ্ঠ মান বের করব বা বড় মান বের করব। গরিষ্ঠ মানেই বড়, বিষয়টা এরকম না, গরিষ্ঠ মানেই যে বড় বিষয়টা এরকম না। যাই হোক, এর ব্যাখ্যা আমি দিব একদিন, হয়তো ওই যে অঙ্কগুলা করার ক্ষেত্রে। গরিষ্ঠ মান মানে বড়, ওইটাই বড় বিষয়টা এরকম না, আপেক্ষিক বড় আর কি, আপেক্ষিক ভাবে বড়, এটাকে বলবো আমরা গরিষ্ঠ মান, আপেক্ষিক ভাবে বড়, ঠিক আছে। এই ফাংশনের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বের করতে বললে একটা অন্তরীকরণ করে নিতে হবে, যে বিন্দুতে আমি গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান পাবো সেই বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মানটা হবে 0, ঠিক আছে। সেই বিন্দুতে প্রশ্ন, স্যার কিভাবে দেখাই, তোমাদেরকে মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। মনে করো একটা ফাংশন, একটু ভালো একটা ফাংশন দেখাই, দেখতে সুবিধা হবে। এই যে এরকম একটা সুন্দর একটা ফাংশন নিলাম, এটা মনে করো y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, একটা ফাংশন। দেখো তো যে এই ফাংশনের মাত্র যে কনসেপ্টটা পড়ে আসলাম, খেয়াল করে দেখো, মাত্র যে কনসেপ্ট, দেখো তো এই বিন্দু একেবারে টপ না, এটা তো সবচেয়ে বড় মান, হ্যাঁ সবচেয়ে, এটার ক্ষেত্রে হ্যাঁ সবচেয়ে বড় মান এটা। এখানে একটা স্পর্শক দাগা হতো, যেখানে সবচেয়ে বড় মান সেখানে একটা স্পর্শক দাগা হতো। এই স্পর্শকের ঢাল কত বলো দেখি, এই স্পর্শকের ঢাল কত? 0 না? এই স্পর্শকের ঢাল 0 না? দেখো তো, যেখানে একটা ফাংশনের স্পর্শকের ঢাল 0, সেখানেই কিন্তু ফাংশনটার মান সর্বোচ্চ। এই ক্ষেত্রে এই কমন সেন্সে কিন্তু আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 বসাই সর্বোচ্চ মান পাওয়ার জন্য। আবার দেখো তো সর্বনিম্ন ক্ষেত্রে, দেখা একটা তোমাকে, দেখো তো সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য আমি এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 কেন বসাই, এর দরকার নাই ব্যাখ্যার, তোমরা অলরেডি করে আসছো, তো ব্যাখ্যাটা দিচ্ছে এই কারণে যে কনফিউশনটা থাকবে না যে আসলে কেন 0 বসাই। দেখো তো একটা ফাংশন দাগাইতে পারে, একটা বক্ররেখা দাগাও তো, একটা ফাংশন দাগাও, এই যে ফাংশন y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। দেখো তো এই ফাংশনের আমি একটা সুন্দর ফাংশন দেখাইছি বোঝানোর জন্য, জাস্ট একটা কনসিডার করেছে একটা ফাংশন, ঠিক আছে, বিভিন্ন রকম ফাংশন হতে পারে। দেখো তো এই ফাংশনের যেখানে সবচেয়ে সর্বনিম্ন মান, দেখো তো আমি এখানে একটা স্পর্শক দাগালাম, এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে স্পর্শক দাগালাম, বলতো এই ফাংশনে যে এখানে স্পর্শক দাগালাম, এই স্পর্শকটা কিন্তু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, কারণ এটা কিন্তু, এটাও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। তার মানে আমরা কি বলতে পারি না যে এক্স অক্ষের সমান্তরালের জন্য আমার ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, আবার মানে সর্বোচ্চ মানের জন্য আমার ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, সর্বনিম্ন মানের জন্য কিন্তু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এই কনসেপ্টগুলো দিয়ে পড়লে পড়াটার মধ্যে একটু মজা লাগে, ব্যাখ্যা জানি এ কেন 0 বসাচ্ছি, বুঝতে পেরেছো, এই জন্য কিন্তু 0। তো এখন খেয়াল করো, এখন কিন্তু জেনে গেলাম যে 0 কেন বসাই, যে যে ফাংশনটার আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে চাই, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 কেন বসাই, এই কারণে বসাই, যেখানে আমার 0 সেখানেই সর্বোচ্চ মান, যেখানে আমার 0 ডিওয়াই ডিএক্স এর মান, সেখানেই কিন্তু সর্বনিম্ন মান আমরা পাই। এই যে 6x স্কয়ার মাইনাস 42x প্লাস 36, আমরা এফ প্রাইম এক্স বের করলাম। তারপর লিখি কি আমরা, সুন্দরভাবে লিখি না, যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য
লঘিষ্ঠ বা গরিষ্ঠ মানের জন্য বৃহত্তম বা ক্ষুদ্রতম মানের জন্য এফ প্রাইম এক্স বা ডিওয়াই ডিএক্স একই কথা 0। তো ডিওয়াই ডিএক্স এর মানটা বসায় দিয়ে এখানে 6 42 36, 6 42 36 0। 6 কমন যায়, দেখো সবার সাথে 6 কমন আছে। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 6x মাইনাস এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, মিল টার্ম করলাম। অতএব x ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে 6, x ইজ ইকুয়াল টু 1, দুটা মান পেয়েছি। কোন মানের জন্য ফাংশনটার মান সর্বোচ্চ হবে, কোন মানের জন্য ফাংশনটার মান সর্বনিম্ন হবে, এটার জন্য টেস্ট করব আমরা। এই টেস্টটাকে আমরা বলি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। সেকেন্ড ডেরিভেটিভ যেহেতু লাগবেই, যেখানে আমরা ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম অন্তরীকরণ করবো সেখানে আমরা ডাবল ডেরিভেটিভ করে ফেলবো, সেকেন্ড ডেরিভেটিভ করে ফেলবো। 12x মাইনাস হচ্ছে 42। তো এখন দেখো 12x মাইনাস 42, আচ্ছা আমাদের জানা আছে কিনা জানি না, এইটাকে যে ডেরিভেশন করলাম এটা আবার উল্টা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এটাকে ডেরিভেশন করলে আবার উল্টা হয়ে যায়, ঠিক আছে। একবার ডেরিভেশন করলে যা থাকে, দুইবার ডেরিভেশন করলে তার উল্টা হয়ে যায়, তার উল্টা হয়ে যায়, ঠিক আছে। তো x ইজ ইকুয়াল টু 6 বিন্দুতে f ডাবল প্রাইম x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে f ডাবল প্রাইম x ইজ ইকুয়াল টু কত বের করবে। এটাকে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, ঠিক আছে। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট কোন মানের জন্য আমরা সর্বোচ্চ মান পাবো বা গরিষ্ঠ মান পাবো, কোন মানের জন্য আমরা লঘিষ্ঠ মান পাবো। তো 12x মাইনাস 42, তো 12x মাইনাস 42 একটু বসায় নিলাম। 12 গুণ 6 বিয়োগ হচ্ছে 42 ইজ ইকুয়াল টু 30, 7 এবং 72 30 ইজ গ্রেটার দেন 0। যদি বড় হয় তাহলে আমি এটার জন্য সর্বনিম্ন মান পাবো। অতএব x ইজ ইকুয়াল টু 6 বিন্দুতে ফাংশনটি বা এফ অফ এক্স সর্বনিম্ন, ঠিক আছে। x ইজ ইকুয়াল 6 বিন্দুতে ফাংশনটা সর্বনিম্ন। আবার বলছি, সর্বোচ্চকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, অন্তরীকরণ করি, উল্টাটা পাই। তাহলে এখানে যদি আমার এখানে সর্বোচ্চ মান থাকে, এখানে কিন্তু এর উল্টা হয়ে যাবে। উল্টা হওয়ার অর্থ হচ্ছে ছোট মান পেয়ে যাবে। ছোট মান পাওয়ার অর্থ হচ্ছে ওই ফাংশনের মান বড়। ডেরিভেটিভের মান ছোট মান পাওয়ার মানে হচ্ছে ওটার মান বড়। ছোট বলতে আমরা 0 চেয়ে ছোট আর 0 চেয়ে বড় বুঝবো। 0 চেয়ে বড় তাহলে ছোট, সর্বনিম্ন মান পাবো। সর্বনিম্ন মানটা বের করে ফেলো। কার মান আমরা বের করতে চাচ্ছি, ফাংশনের মান। তাহলে ফাংশনের x এর মানটা বের করবে x ইজ ইকুয়াল টু 6 বিন্দুতে। x ইজ 6 মানে এখানে বসাবো, মেইন ফাংশনে বসাবো, কিন্তু মেইন ফাংশন এতক্ষণ পর্যন্ত টেস্ট করলাম। এবার দেখো x ইজ ইকুয়াল 1 বিন্দুতে 12x মাইনাস 42, 12 গুণ 1 বিয়োগ হচ্ছে 42 লেস দেন 0 ইজ ইকুয়াল টু মাইনাস 30 লেস দেন 0। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটা সর্বনিম্ন, ফাংশনটি সর্বনিম্ন। সর্বনিম্ন কেন, সর্বোচ্চ, উল্টা পাল্টা। নেগেটিভ মান বা 0 চেয়ে কম মান পাইলে সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে ওটার জন্য আমরা পাবো হচ্ছে সর্বোচ্চ মান, আর এখানে যদি বেশি পাই 0 তাহলে পারবো সর্বনিম্ন মান। মনে থাকার কথা, ব্যাখ্যা দিলাম, ব্যাখ্যা যদি মনে নাও আসে, ঠিক আছে, তো এটা খেয়াল করো। সেকেন্ড ডেরিভেটিভ যখন আমি টেস্ট করব, হ্যাঁ, তখন আমাদের কি হবে, যখন যে বিন্দুতে আমরা ওই এফ ডাবল প্রাইম এক্স বা সেকেন্ড ডেরিভেটিভ দ্বিতীয় অন্তরজ পরীক্ষা বলা হয় এটাকে, 0 চেয়ে বড় পাবো, বড় 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 পাইলে সর্বনিম্ন মান, ছোট 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 পাইলে এই যে ছোট ছোট পাইলে সর্বোচ্চ মান পাবো, এবং সর্বোচ্চ মানটা বের করবো। অতএব এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এর জায়গায় 1 বসে আমরা মেইন ফাংশনের কিন্তু সর্বোচ্চ মানটা বের করবো, মেইন ফাংশন আমরা সর্বোচ্চ মানটা বের করবো, ঠিক আছে। এখানে আমি একটা প্রবলেমের দেখাবো সামনে দিনে, দেখ আমরা কিছু প্রবলেম সলভ করবো বিভিন্ন স্কুল কলেজের, হ্যাঁ। ও ওই প্রবলেমের মধ্যে এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো তোমাদের, বা খুবই সহজ ভাবে শেখানোর চেষ্টা করবো। তার নাম হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন এবং ক্রমহ্রাসমান ফাংশনের ব্যবধিগুলা কিভাবে নির্ণয় করতে হয়। সহজ বুদ্ধি শেখাই দেবো, কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এইভাবে আমরা বের করতে থাকবো, ঠিক আছে। তোমরা বাসায় করে ফেলবা।
বাসায় করে ফেলবে, রেগুলার করানোর কিছু নাই, কারণ সবগুলো একই প্রসিডিউর। ঠিক আছে, একই প্রসিডিউর। তোমরা কয়েকটা করবা, 3 নাম্বারের 3-4টা করবা, তারপর 4 নাম্বারের 2-1টা করবা, 7 নাম্বারের 2-1টা করবা, শেষ। 5-6টা অঙ্ক করলেই হবে এখান থেকে। ওকে, কারণ যে ফাংশনে দিক না কেন প্রসিডিউর কিন্তু একইভাবে আমরা করব, অনেক অঙ্ক করার দরকার নেই। 5-6টা 6টা 7টা অঙ্ক করবা, 5-6টা মনে করো অঙ্ক করলে আমাদের কমপ্লিট। ঠিক আছে, তো থাক আজকে।